অন্তর টিউলিপ ফুলের একটা বুকে নিল। অনেকগুলো টিউলিপ ফুলের মাঝখানে একটা ডার্ক রেড কালার গোলাপ। শ্যামলা চেহারার যুবকটি, 5 ফিট 11 ইঞ্চি লম্বা, কালো পাঞ্জাবি, সাদা প্যান্ট, হাতে কালো ঘড়ি, চুলগুলো বাতাসে নড়ছে। অন্তর কাশি দিয়ে বলে, আমি কি আসতে লেট করে ফেললাম ম্যাডাম? সুন্দরী রমণীর পরনে লাল পাড় সাদা শাড়ি, হাতে লাল রঙের রেশমি চুড়ি, ঠোঁটে টুকটুকে লাল রঙের লিপস্টিক, চোখে কাজল, কপালে ছোট্ট একটা লাল টিপ, খোঁপায় বেলি ফুলের গাজরা। আনমনে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে। অন্তর খুবই নার্ভাস। জীবনে প্রথমবার কোনো মেয়েকে প্রপোজ করবে। ধীর পায়ে এগিয়ে গিয়ে রমণীর সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই। সারা জীবন আপনার পাগলামিগুলো সহ্য করার অনুমতি চাই। টুসির চোখ উল্টে তাকিয়ে আছে অন্তরের দিকে। ফিক করে হেসে বলে, আমি বলেছিলাম আমার সমস্যার সমাধান করতে, আমার সমস্যা বাড়াতে বলিনি। অন্তর ভ্যাবাচাকা খেয়ে নিস্তব্ধ হয়ে গেল। হাতের ফুলগুলো মনে সাহস বাড়িয়ে আবারও এগিয়ে দিল। ফুলগুলো তো নিতে পারো, এই ফুলগুলোকে কষ্ট কেন দিবে? টুসি ফুলগুলো হাত বাড়িয়ে নিল। এরপর বলল, সারা শহর খুঁজে তারপর টিউলিপ এনেছেন আমার পছন্দ বলে? হুম, তোমার জন্য এতটুকু তো করতেই পারি। আপনি জানেন আমাদের জীবনে একটা ঝড় আসতে চলেছে। আপনার বন্ধু যখন সবটা জানতে পারবে তখন কি হবে? জাহিনের সাথে সত্যি খুব খারাপ হয়েছে, কিন্তু সেটা ধরে তো আর বসে থাকা যায় না। মানুষ মাত্রই ভুল। আশা করি জাহিন বুঝবে। টুসি উঠে দাঁড়ালো, হাতে তুলে নিল টিউলিপ ফুলগুলো। অন্তরের দিকে তাকিয়ে বলল, আমার কি মনে হয় জানেন? অন্তর জিজ্ঞাসনী দৃষ্টিতে টুসির দিকে তাকালো। আমার মনে হয় আমার কপালে এত সুখ নেই। ভালোবাসা পেতে ভাগ্য লাগে। আমার এই ভাগ্য এই দিক থেকে বড়ই ভাঙাচোরা। তবুও চেষ্টা করব আপনার ব্যাপারে ভাবতে। আসি। অন্তর নিজের দিকে তাকিয়ে বলে, তোমার পিক তুলতে পারি? টুসি সুন্দর করে দাঁড়িয়ে বলে, ক্লিক করুন। অন্তর দ্রুত কয়েকটা পিক তুলে নিল। টুসি হেসে বলে, আপনি প্রয়োজনের চেয়েও একটু বেশি ভালো। এত ভালো মানুষের কপালে খারাপ মানুষ জোটে। টুসি চলে গেল। অন্তর সেভাবেই বসে থেকে তাকিয়ে রইল টুসির দিকে। অন্তর মনে মনে বলল, যা খারাপ আমার সাথে হয়েছে, এর চেয়ে আর কি খারাপ হওয়ার বাকি? জাহিন বাংলাদেশে এসেছে অথচ এখনো কেউ জানে না তার মনে কি চলছে, তা অনুমান করা বড্ড কঠিন। জাহিন ব্লু কালার পাঞ্জাবি, সাদা প্যান্ট পরল, হাতে সিলভার কালারের ঘড়ি, চুলগুলো স্পাইক করা, শরীরের ব্র্যান্ডের দামি পারফিউম, অর্কিডের ঘ্রাণযুক্ত পারফিউম। এটা বিশেষ কোনো কাজ ছাড়া কখনো ব্যবহার করে না। গুনগুন করে গান গাইছে, বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে মুছো নাকো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রাও। মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমারই কে দিলাম, এই প্রেম তোমাকেই দিলাম। নয়না নিচে এসে দারোয়ানকে বলল, কাকা, গেট খুলুন। এত রাতে কোথায় যাচ্ছ মামুনি, তাও একা একা? সামনের মাঠে, চিন্তা করবেন না, আপনার জামাই আছে সেখানে। গেট খুলতেই নয়না দৌড়ে বেরিয়ে গেল। রাস্তা পার হয়ে একটু সামনেই বিশাল বড় একটা মাঠ। নয়না মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার সামনে মোমবাতি জ্বলছে। মোমবাতির আগুনে জ্বলজ্বল করছে আই লাভ ইউ লেখাটা। তার ঠিক সামনেই নানান রঙের ফুল দিয়ে লাভ আঁকা, মাঝখানে হলুদ গোলাপ দিয়ে লেখা সুনয়না। নয়নার চোখের কোণে আনন্দের অশ্রু উকি দিল। একটা মানুষ আর কতভাবে তাকে মুগ্ধ করবে। ইস, এত ভালোবাসা সত্যি আমার কপালে ছিল। নয়না দৃষ্টি ঘুরিয়ে আশেপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। নয়না ডাকলো, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কোথায়? এই যে শুনছেন, সামনে আসুন। আসছেন না কেন? গিটার হাতে গান গাইতে গাইতে সামনের দিকে এলো জিয়ান, পরনে নীল পাঞ্জাবি। তুঝে দেখা তো হিয়ে জানা সনম। নয়নার মুখশ্রী জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। জিয়ান যতই সামনে আসছিল, নয়নার হৃদস্পন্দন ততই বেড়ে যাচ্ছিল। জিয়ান নয়নার দিকে হাত বাড়িয়ে দিল।
নয়না হাত গুটিয়ে নিয়ে সামান্য সরে দাঁড়ালো। কি হলো জান, হাত সরিয়ে নিলে কেন? আমি তোমার মিস্টার প্লেন ড্রাইভার। বলেই নয়নার অনেকটা কাছে চলে এলো জাহিন। নয়না আরো দূরে সরে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার লজ্জা লাগে না নিজের আপন ভাইয়ের বউয়ের সাথে এইসব করতে? আমি আপনার বড় ভাইয়ের বউ। জাহিন সামনে এগিয়ে এসে নয়নার মুখ চেপে ধরে বলল, তোর লজ্জা করে না এক ভাইয়ের সাথে প্রেম করে আরেক ভাইয়ের সাথে শুয়ে পড়তে? নয়না ঠাস করে জাহিনের গালে একটা চড় মারল, রাগী কণ্ঠে বলল, আমি সব সহ্য করলেও নিজের চরিত্র নিয়ে আজে বাজে কথা সহ্য করব না। আমার জীবনে প্রথম ও শেষ পুরুষ আমার স্বামী, আপনার বড় ভাই। মৃত্যু পর্যন্ত এই একজনই থাকবে। নয়নার শাড়ির আঁচলে দাউ দাউ করে আগুন জ্বলছে। নয়নার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। জাহিন হাত বাড়িয়ে আঁচল ধরতে চাইল, নয়না সরে দাঁড়ালো। ভালোবাসার হিসেব পরে হবে, এখন শাড়ির আঁচলটা ফেলে দাও। নয়না স্থির দৃষ্টিতে জাহিনের দিকে তাকিয়ে বলল, মরে যাব তবু আপনার সামনে শাড়ির আঁচল সরাবো না। আমার স্বামীর আমানত আমি নষ্ট করব না। পাগল হয়েছ? আমার সাথে কিসের এত অভিমান? ভুলে গেছো সেই সব দিনগুলো যখন আমার সাথে রাতের পর রাত কথা বলে কাটিয়ে দিতে? সেই সব দিন কখনো তুমি আমার অপেক্ষায় কাটাতে? আর কেন পাল্টে গেলে জান? আমি যে তোমাকে ভালোবাসি। জাহিন খেয়াল করলো আগুন বেড়ে গেছে। শাড়ির আঁচল ফেলে দাও, আমি তোমার দিকে তাকাবো না। মাঠের অপর প্রান্ত থেকে একজন ছুটে এসে নয়নাকে নিয়ে লুটিয়ে পড়ল বালুর মাঠে। নিজের হাত দিয়ে বালু ছিটিয়ে দিতে লাগলো জ্বলন্ত আগুনে। ধীরে ধীরে আগুন নিভে এলো। নয়না শক্ত করে জিয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি সত্যি এসেছেন? তুমি না এসে থাকলে আমি মরে যেতাম তো। জিয়ান নয়নাকে কোলে তুলে নিল। নয়না নিজেকে গুটিয়ে নিল জিয়ানের বক্ষে। জাহিন তখনও দাঁড়িয়ে আছে ঠিক একইভাবে, হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগটাকে সংযত করে বলল, ভাবি, দিলেন তো সারপ্রাইজটা নষ্ট করে। নয়না জাহিনের দিকে আর চোখে একবার তাকালো, এরপর কিছু একটা ভেবে সেভাবেই পড়ে রইল জিয়ানের বক্ষে। জাহিন বার কয়েক সুনয়না বলে ডাকল। নয়নার সাড়া শব্দ না পেয়ে গাড়ি থেকে পানি আনতে পা বাড়ালো। জিয়ান বলল, থাক, পানি লাগবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। জাহিন মাথা নিচু করে বলল, সরি ব্রাদার, তোমার সাজানো সারপ্রাইজ আমি মজা করার চক্করে নষ্ট করে হয়ে গেল। তোমার আসতে এত দেরি হলো কেন? এয়ারপোর্ট থেকে গাড়িতে উত্তরা আসার পর থেকেই জ্যামে পড়েছিলাম। এরপর ড্রেস চেঞ্জ করালাম, তারপর ফ্রেশ হলাম, সামান্য দেরি হয়ে গেছে। তুইও তো দেখি সেম পাঞ্জাবি পরেছিস। তুমি যখন সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছো তখন পাঞ্জাবি কিনে রাখতে বললে তোমার জন্য, তখন আমার মনে এই উল্টোপাল্টা বুদ্ধি এলো। এক্সট্রিমলি সরি ভাইয়া, ইটস নট ওকে জাহিন। আমাকে তোর এইসব জানানো উচিত ছিল। আজ যদি নয়নার কিছু হয়ে যেত, ও খুব সেনসিটিভ মানুষ, এসব মজা করা একদমই উচিত হয়নি। নিশ্চিত নয়না ভয় পেয়েছে। সরি বলতে হলে তোর ভাবিকে বলবি। এবার যা, বাসায় যা। বলেই জিয়ান নয়নাকে নিয়ে চলে গেল। জাহিন সেভাবেই মাঠে বসে পড়ল। তখন মোমবাতিগুলো জ্বলছে। একটা জ্বলন্ত মোমবাতি হাতের মুঠোয় চেপে ধরে বলল, আমাকে ধোঁকা দিয়ে সুখে থাকতে চাও? তোমার সুখ আমি কেড়ে নেব। আমি জ্বলবো আর তুমি আলোকিত হবে? এত উদার আমি না। আমি জ্বললে তোমাকে নিয়েই জ্বলবো। জাহিন চৌধুরীর ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। আমাকে ভুলে তুমি আমার চোখের সামনে সুখে থাকবে। এত উদার তো আমি না সুইটহার্ট। জিয়া নয়নাকে নিয়ে নয়নার বাসার সামনে এসে বলল, এত রাতে বউকে কোলে নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকবো? আহারে, আমার সাধের বউ, আমার সাধের লজ্জা। নয়না জিয়ানের বক্ষে আলতো করে কামড় বসিয়ে দিয়ে বলল, তোমার আবার লজ্জাও আছে? উহুম,
বউয়ের কাছে কোনো লজ্জা টজ্জা নেই, শ্বশুর শাশুড়ির সামনে আছে। এত রাতে আপনার শ্বশুর শাশুড়ির মেয়ে জামাইয়ের রোম্যান্স দেখার জন্য দূরবীন নিয়ে তাকিয়ে আছে তো। তাহলে ঢুকবো কিভাবে বাসায়? দারোয়ান আছে তো, যে আঙ্কেল রাতে ডিউটি করে, উনি মেন গেটটা খুলে দেবেন। তাহলে ঢুকবো কিভাবে বাসায়? দারোয়ান আছে তো, যে আঙ্কেলটা রাতে ডিউটি করে, উনি মেন গেটটা খুলে দেবেন। আর বাসার ভেতরের মেন দরজা তো আমি খুলে রেখে এসেছি জনাব। আয় হায়, কত সুইট আমার বাটার মাশরুম! তাই? ইস, ইচ্ছে করছে এখনই ঝাঁপিয়ে পড়ি। একটু ধৈর্য ধরেন মিস্টার, আর একটু সবুর করতে হবে। অনিকেত আজ ব্রেকফাস্ট ব্রেকেও কারোর সামনে আসেনি। মাথা তুলে তাকাতেই তার লজ্জা ঘিরে ধরেছে। দুপুরে অনিকেতের কেবিনে খাবার নিয়ে এলো আরো 4 জন ডাক্তার। একজন অনিকেতের দিকে তাকিয়ে বলল, বিয়ে করে দাওয়াত দিলেন না, মিষ্টি তো খাওয়াতে পারেন। আরেকজন বলল, ডাক্তার অনিকেত মাহমুদ বিয়ে করেছে, বিষয়টি সন্দেহজনক। আসলেই বিয়ে করেছে তো? না মানে ইনি তো আবার মেয়ে দেখলেই 10 হাত দূরে পালায়। এইসব কথা শুনে অনিকেত আরো লজ্জা পাচ্ছে। কোনো মতে নিজেকে ধাতস্থ করে বলল, রিসিপশনে আপনাদের ইনভিটেশন দেব। আসলে বিয়েটা হুট করেই হয়ে গেছে। শাইনা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমাকে ইনভিটেশন দেবেন তো ডাক্তার সাহেব? অনিকেত হকচকিয়ে সামনে তাকিয়ে বলল, তুমি এখানে? রিল্যাক্স ডাক্তার মাহমুদ, আমি ভূত পেত নই, আমি আপনার ওয়াইফ। আসসালামু আলাইকুম। বাকি সবাই সালামের জবাব দিল। সবার সামনে সৌজন্যমূলক সাক্ষাৎ শেষ করে বাইরে চলে এলো শাইনা। পিছু পিছু অনিকেতও এসেছে। তোমাকে বারণ করেছিলাম তো হাসপাতালে আসতে। তোমাকে বলেছিলাম তো কল সব সময় রিসিভ করতে। এটা আমার ওয়ার্কিং প্লেস। হোক তাতে কি, 1 মিনিট কথা বললেই তো হতো। এসব আমার একদম পছন্দ না শাইনা। আপনার তো শুধু রুমেই লাইটটা অফ করে রোম্যান্স পছন্দ, মুখে কিছু আটকায় না, না? আর করবই না কিছু, ছুঁয়েও দেখব না। ও, হানি নট। শিফনের শাড়ি পরে কোমর দুলিয়ে যখন আসবো, তখন সামলে রাখতে পারবেন তো নিজেকে? চোখ বন্ধ করে রাখবো, চোখে মরিচ দিয়ে দেব। ডেঞ্জারাস মহিলা। হুম, ডেঞ্জারাস বউ আপনার। কেন এসেছো? কল করবেন আমাকে 2 ঘন্টা পর পর। 1-2 মিনিট কথা বলবেন, তবুও কল করবেন। আর হ্যাঁ, রিসিপশন কবে হবে? লাল শুক্রবার। নির্জন রাস্তা, দূরে 2-1টা কুকুরের ডাক, গলির বাতি নিভে আসা আলো, আর সেই নিস্তব্ধতায় জিয়ান নয়নাকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে তালুকদার ম্যানশনে। নয়না চুপচাপ জিয়ানের বক্ষে পড়ে রইল। এখানেই যেন নয়নার শান্তি নিহিত রয়েছে। জিয়ান নয়নাকে নিজের বক্ষে আগলে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে। আকাশে বিজলি চমকাচ্ছে, শীতল হাওয়া বইছে। বাতাসে নয়নের কপালের চুলগুলো উড়ছে। কপালের ছোট চুলগুলো ছড়িয়ে পড়ল মুখ জুড়ে। কি মায়াবী লাগছে নয়নাকে। এক পলক তাকালো জিয়ান। হঠাৎ আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টির ফোঁটার প্রথম ছোঁয়া নয়নার গালে পড়তেই নয়না ধীরে ধীরে চোখ মেলে তাকালো। 4 চোখের মিলন ঘটল। তুমি ইচ্ছে করে চোখটা বন্ধ করে রেখেছিলে? আমি যে ইচ্ছে করে চোখটা বন্ধ করে রেখেছি, সেটা তোমাকে কে বলল? আমি ভালোবাসা নিচ্ছিলাম চোখ বন্ধ করে। নয়না চোখটা বন্ধ করে মাথা রাখলো জিয়ানের বুকে। ফিসফিস করে বলল, চলো ভিজি আজ প্রেমের বৃষ্টিতে। তুমি জানো, বৃষ্টি ঝরে পড়ার শব্দটা খুব মিষ্টি লাগে যখন তোমার হৃদয়ের বেসামাল হার্টবিট শুনতে পাই। ঝুম বৃষ্টিতে রাতের শেষ প্রহরে প্রেমের জোয়ারে ভাসছে কপোত কপোতে। জিয়ান আলতো করে নয়নার কপালে চুমু দিয়ে বলল, ভিজে যাও, সমস্যা নেই, আমি তো আছি তোমাকে শুকনো রাখতে। নয়না হেসে ফিসফিস করে বলল, তুমি না থাকলে এই রাত, এই বৃষ্টি সব ফিকে লাগতো, ভুতুড়ে লাগতো চারপাশ। এখন মনে হচ্ছে এইটুকু রাতেই সারা জীবন পার করে দেওয়া যায়। নীরব রাস্তায় শুধু বৃষ্টির শব্দ, আর 2জন মানুষ, একজন ভালোবাসায় ভিজে যাচ্ছে, আরেকজন ভালোবাসায় সিক্ত হচ্ছে। ঘুমন্ত শহর, আকাশের কোলে জেগে ওঠে অজস্র মেঘ, সাথে ঝরছে ঝমঝমিয়ে বৃষ্টি।
রাস্তাটা ফাঁকা। ল্যাম্পপোস্টের আধো আলো ছায়ার চোখে চোখ পড়ছে একে অপরের। দুজনের চোখে চোখে কথা আদান প্রদান হচ্ছে, যে কথা মুখে বলা যায় না। জিয়ান নয়নাকে কোলে নিয়ে ধীরে ধীরে হাঁটছে। পায়ের নিচে ভিজে যাচ্ছে রাস্তা, আর বুকের ভেতরে ভিজে যাচ্ছে উষ্ণ অনুভূতি। নয়না মাথাটা আরো গভীরভাবে জিয়ানের বুকের মাঝে এলিয়ে দিল। শুনশান নীরবতা, কি দারুণ নিস্তব্ধতা, তবুও কি এক অদ্ভুত অনুভূতি রয়ে যাচ্ছে দুজনের দেহ মন জুড়ে। বৃষ্টির পানি নয়নার চুলে জমে ঠোঁটের কোণ বেয়ে বিন্দু বিন্দু ফোঁটা ঝরে পড়ছে। জিয়ান নয়নাকে দাঁড় করিয়ে দিল। নয়নার ঠোঁট ছুঁয়ে দিচ্ছে বৃষ্টির পানি। জিয়ান সে শার্ট ভিজে লেপ্টে আছে শরীরে। নয়নাকে এক টানে নিজের বাহুতে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার ঠোঁট ছুঁয়ে দেব শুধু আমি। বলেই নয়নার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঠোঁট ছেড়ে দিয়ে ফের নয়নাকে কোলে তুলে নিয়ে দ্রুত চলে আসলো। দারোয়ান গেট খুলে দিতেই জিয়া নয়নাকে নিয়ে সোজা নয়নার রুমে চলে গেল। ভেজা শরীর, উষ্ণ মন, দুজনের ব্যাকুলতা যেন হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। বৃষ্টি ঝমঝম করে পড়ছে জানালার কাচের ওপরে। জিয়ান আলতো হাতে দরজার লকটা খুলে ধীর পায়ে এগিয়ে আসছে নয়নার দিকে। ফর্সা শরীরে লেপ্টে আছে ভেজা নীল শাড়ি। নয়না দু কদম পিছিয়ে গেল। জিয়া নয়নাকে নিজের বাহুতে আগলে নিল। নরম কণ্ঠে বলল, বাটার মাশরুম, তোমার ভেজা গায়ের গন্ধ নেশার মতো ঢুকে যাচ্ছে আমার রন্ধ্রে রন্ধ্রে। আমি উন্মাদ হয়ে যাচ্ছি। চোখ বন্ধ করে কাঁধে মুখ গুজে দিল নয়না। তার মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ড হাতুড়ি পেটা করছে। নয়না ঠোঁট ছুঁয়ে আছে জিয়ানের গলার কাছে। নয়না ঠান্ডায় কাঁপছে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি চোখ তুলে তাকাও জান, চোখে চোখে রাখো চোখ প্রেয়সী। নয়নার সাহস হচ্ছে না এই চোখে চোখ রাখতে, তবুও চোখ তুলে তাকালো। কি ছিল ওই দৃষ্টিতে নয়নার জানা নেই। নয়নার কেমন যেন নেশা ধরে গেল। কারোর চোখেও নেশা থাকে, নয়নার জানা ছিল না। জিয়া নয়নার থুতনিতে হাত রেখে তাকিয়ে রইল। ভেজা শাড়ি লেপ্টে আছে শরীর জুড়ে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠছে ঠান্ডায়, নাকি জিয়ানের স্পর্শে। নয়না আহ, জিয়ান নয়নার কানের কাছে ফিসফিস করে বলল, এত কাছে এসে থেমে যাও। যাই বাটার মাশরুম। নয়না খামছে ধরল জিয়ানের বুকের কাছের শার্টটা। শরীর কাঁপছে তার। জিয়ান আরো গভীরভাবে কাছে টেনে নেয় নয়নাকে। একে অপরের নিঃশ্বাস মিলিত হচ্ছে। নয়না চোখ বন্ধ করে নিল। হুট করেই জিয়ান নয়নার অধরে অধর মিলিয়ে দিল। প্রথমে ধীরে, তারপর গভীর লম্বা শ্বাস, চুরমার করে দেওয়া এক চুমুক। নয়না দুই হাতে খামছে ধরেছে জিয়ানের পিঠ। জিয়ান নয়নার কোমরে হাত রেখে আরো কাছে টেনে নিল। নয়নার নরম কাপা শরীরটা জিয়ানের বক্ষে মিশে গেল। বাহিরে ঝুম বৃষ্টির শব্দ, ভেতরে শুধু নিঃশ্বাসের শব্দ। ধীরে ধীরে জিয়ানের স্পর্শ গভীর হতে থাকলো। জিয়ান নয়নার গালে ঠোঁট রাখলো, তারপর গলায়। নয়না চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই তো, এভাবেই ভিজে থাকতে চাই তোমার ছোঁয়ায়। জিয়ান নেশালো কণ্ঠে বলল, বাইরে বৃষ্টি পড়ছে, আর তুমি শীতল করছো আমার হৃদয়। তুমি হৃদয় হরণী নাকি জাদুকর প্রেয়সী? নয়না উত্তর দিল, যেভাবেই মিশে রইল জিয়ানের সাথে। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বেডে চলে আসলো। সরিয়ে দিল ভেজা শাড়ি। বাহিরে ঝড়ের সাথে সাথে ভালোবাসার উষ্ণতায় ভেসে যেতে লাগলো দুজনে। এত অপেক্ষা যেন এক নিমিষেই হারিয়ে গেল জিয়ানের পক্ষে। ভালোবাসার চাদরে মুড়িয়ে নিতে থাকলো একে অপরকে। খানিকটা রাত আসুক, জমতে থাকুক অপেক্ষা। তুমি এসে পূর্ণ করো শেষ রাতের ভালোবাসা। সুন্দর একটা রাতের পরে মিঠা মিঠা রোদের জেগে উঠল শহর। রাতের বৃষ্টি যেন রোদের উজ্জ্বলতা আরো প্রখর করে তুলেছে। জানালার পর্দা ভেদ করে সে আলোর ঝলক
খেলা করতে লাগলো নয়নার চোখে মুখে। পিটপিট করে চোখ খুলে নয়না নিজেকে জিয়ানের বক্ষে আবিষ্কার করলো। রাতের কথা মনে পড়তেই লজ্জায় রক্তিম হয়ে গেল নয়নার মুখশ্রী। ঘুমন্ত জিয়ানের কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিল। এই মানুষটা এত অদ্ভুত কেন? পৃথিবীতে এত মানুষ থাকতে শুধুমাত্র এই মানুষটাকে ঘিরে থাকতে ইচ্ছে করে কেন? নয়না মুখ ঢাকলো দুই হাতে। এত দীর্ঘ অপেক্ষার পর এত সুন্দর একটা রাত, যেন সমস্ত মান অভিমানে ভাসিয়ে দিয়ে গেছে ভালোবাসার আদরে। নয়না উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসলো। তখন বাজে বেলা 12টা। নয়না ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। জাহানারা বেগম বলল, ঘুম ভাঙলো তোদের? রাতে জামাইকে কিছু খেতে দিয়েছিলি তো? নয়নার কান গরম হয়ে গেল। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে বলে, তুমি কি করে জানলে উনি এসেছেন? সকালে যাওয়ার আগে দারোয়ান বলে গেছে নাস্তা রেডি করেছি, জামাইকে নিয়ে আয়। নয়না এক দৌড়ে রুমে চলে এসে দরজাটা বন্ধ করে দিল। কি লজ্জা, কি লজ্জা! জিয়ান ততক্ষণে উঠে তোয়ালে দিয়ে মাথা মুছছিল। এভাবে নয়নাকে আসতে দেখে বলে, কি হলো ডিয়ার বাটার মাশরুম, এনি প্রবলেম? নয়না কোমরে হাত দিয়ে বলে, বিগ প্রবলেম। আপনাকে কে বলেছিল সারপ্রাইজ প্ল্যান করতে? আম্মু জেনে গেছে আপনি এসেছেন রাতে। জিয়া নয়নার সামনে এসে বলে, তো? তো আবার কি? আম্মু আবার ওইসব বুঝে যায়নি তো? আমি সবার সামনে কিভাবে মুখ দেখাবো? সব দোষ আপনার। জিয়া নয়নাকে কোলে তুলে নিয়ে বলে, আহা গো সোহাগী, স্বামীর আদর খেতে ভাল লাগে, এখন আবার ড্রামা? সরেন, একদম সহ্য হচ্ছে না আপনাকে। সত্যি সরব? একটু নড়ে দেখেন, পা ভেঙে দেব। জিয়ান টুপ করে নয়নার কপালে চুমু দিয়ে বলে, একটু বেশি উল্টাপাল্টা ভাবো তুমি। আজ ড্রেসটা বের করে দাও। খুব খেতে খিদে খেতে খিদে পেয়েছে বউ। নয়না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনাকে মিস্টার প্লেন ড্রাইভার। জিয়ান নয়নার নাকটা টেনে বলে, আহা, আদরে পিচ্ছি বউটা। নয়না কপাল কুঁচকে বলে, আমি মোটেও পিচ্ছি না, কলেজে পড়ি। নীল রঙের শাড়ি, সঙ্গে সাদা রঙের ব্লাউজ। শাড়ির আঁচল কোমরে গোজা, চুলগুলো খোপা করা, কোমরে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। রমণী ব্যস্ত হাতে রান্না করছে, হাতে রিনি ঝিনি শব্দ তুলছে সাদা নীল রেশমি কাচের চুড়ি। অনিকেত ঘুম থেকে উঠেছে বেলা করে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শায়নাকে দেখছে। কি দারুণ লাগছে! যখন তরকারি নাড়ছে চুড়িগুলো শব্দ করছে। অনিকেতের ইচ্ছে করছে শায়নার চুলগুলো খুলে দিতে। ধীর পায়ে শায়নার পেছনে গিয়ে দাঁড়ালো। শায়না ঘাড় না ঘুরিয়েই বলল, টেবিলে ওটস পুডিং রাখা আছে, খেয়ে নিন। তুমি কি করে বুঝলে আমি এসেছি? শায়না খুন্তি হাতে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। কোমরে এক হাত রেখে বলো, আমার মাথায় তো বুদ্ধি আছে, তাই বুঝেছি। সবসময় এমন সাপের মতো ফোঁস করো কেন? কারণ তুমি সবসময় করলার মতো কথা বলো তাই। অনিকেত শায়নার দিকে তাকিয়ে আছে। একবার শায়নার উন্মুক্ত কোমরের দিকে তাকাচ্ছে, আরেকবার চেহারার দিকে। এভাবে কি দেখছো? আগে কখনো দেখোনি? অনিকেত চোখ বন্ধ করে বলো, আমার ইচ্ছে করছে তোমাকে কোলে তুলে সোজা বেডরুমে নিয়ে যেতে। শায়না আরো 2 কদম সামনে এসে দাঁড়ালো। তোমার কি ইচ্ছে করছে? সেটা তুমি করতে পারবে? ওই সাহসটা তোমার আছে? অনিকেত ফট করে চোখ খুলে শায়নাকে কোলে তুলে নিল। গ্যাসটা বন্ধ করে সোজা চলে গেল বেডরুমে। শায়না অনিকেতের গলা জড়িয়ে ধরে আছে। অনিকেত শায়নাকে বিছানায় বসিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে শায়নার ঠোঁট দুটো আঁকড়ে ধরল নিজের ঠোঁট দিয়ে। দীর্ঘ সময় পর ঠোঁটটা ছেড়ে দিয়ে শায়নার চোখের ওপরে আঙ্গুল রেখে বলল, তুমি চোখ খুললে আমি লজ্জা পাবো, চোখটা বন্ধ রাখো। আমার ভীষণ প্রেম পাচ্ছে। এই অবেলায় এমন প্রেম করতে লজ্জা তো লাগবেই, তাই না? বউকে আদর করতে বেলা অবেলা লাগে নাকি হাদারাম? চুপ, একদম চুপ, বলবে না, একদম কথা বলবে না। কথা বললে কিন্তু ঠোঁট নাড়াতে পারবে না, ঠোঁট কামড়ে ধরে রাখবো। শায়নার ভীষণ লজ্জা লাগছে। তার লাজুক বরটাও কিনা শেষমেশ বেশরম হয়ে উঠল। দুপুর 1টা বাজে।
ডাক্তার সাহেব তার বউকে ভালোবাসায় সিক্ত করে দিতে ব্যস্ত। এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। সাইনা অনিকেতের কানের কাছে ফিসফিস করে বলল, এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। জাহানারা বেগম দুপুরের খাবার খেয়ে বিকালে যেতে বলেছিলেন, কিন্তু জিয়ান তাকে বুঝিয়ে নয়নাকে নিয়ে চলে গেল। গাড়িতে পাশাপাশি বসে আসে দুজনে। নয়নার মনে আজ যেন বাঁধ ভাঙা আনন্দ। এই যে একটা মানুষ, সেই মানুষটা কেবলই পাশে আছে বলেই নয়না নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল, জানেন, হুম, জানাও, জানতে চাই। সবচেয়ে আনন্দ যে মানুষটা দিতে পারে, সেই মানুষটাই সবচেয়ে বড় কষ্ট দিতে পারে। সে ছাড়া জগতে আর কারোর সাধ্য নেই অমন কষ্ট বা সুখ অনুভব করানোর। জিয়া নয়নাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, জগতে সুখ দুঃখ দুটো একে অপরের পরিপূরক। দুঃখ না থাকলে সুখের সময়টা অমন করে অনুভব করা যায় না। আবার কেউ সারা জীবন সুখে থাকলে সুখটাকেও পানসে মনে হয়। আপনি কি আমার দুঃখের কারণ হবেন? দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমরা যাদের ভালোবাসি পৃথিবীর সব সুখ তাদের নামে লিখে দিতে চাই, কিন্তু আমরা নিজেদের অজান্তেই তাদের দুঃখও দিয়ে থাকি। নয়নার মন ভার হয়ে গেল, চুপ করে রইল। জিয়ান আঁচ করতে পারল নয়নার মন খারাপ। আলতো করে নয়নার গাল টেনে বলল, ভালোবাসি বউ, এবার একটু হাসো। নয়না হাসল না। সে যেন মনে মনে পণ করেছে হাসবে না। তুমি চাইছো আমি তোমাকে কাতুকুতু দেই? হুম, শুনুন, আমি মোটেও আপনার মনের মতো উত্তর দেননি। আমি তাই রেগে আছি, হাসবো না। রেগে আছো মানে? আমি কি করলাম? আপনি তো উত্তর দিতে পারতেন। জীবনেও আমাকে কষ্ট দেবেন না। কিন্তু আপনি কি উত্তর দিলেন? সরুন, আমাকে একদম টাচ করবেন না। আপনাকে আমার সহ্য হচ্ছে না। আরে যান, আমি তো শুধু বাস্তবতা বললাম। এই কান ধরেছি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ ক্ষমা করে দাও। নয়না জিয়ানের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, আহা, পাইলট রেজা চৌধুরী কান ধরে ক্ষমা চাইছে? যাকে ভালোবাসি তার জন্য সব করতে পারি। নয়না জিয়ানের হাতটা ধরে বলল, আমার না জাহিন ভাইয়াকে ভালো লাগে না। আপনি বলুন, আমি তার বড় ভাইয়ের বউ, আমার সঙ্গে এরকম মজা করার কোনো মানে হয়? আবার আপনার মতো একই পাঞ্জাবি পরেছে। তুমি একটু বেশি ভাবছো জান। আমি জাহিনের সঙ্গে কথা বলবো। বেচারা নিজেও লজ্জিত। জাহিনের ফোন সুইচড অফ। সে যেন নিজের কাছেই বারবার হেরে যাচ্ছে। ভালোবাসার মানুষের দেওয়া ক্ষত মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। এত ভালোবাসার পরেও মানুষ কি করে সেই মানুষটাকে ঠকাতে পারে? সারা রাত এইসব যন্ত্রণা তাকে তাড়া করছে। ঘুমাতে পারেনি পুরো রাত। সকালে ঘুম ভাঙল বেলা 11টায়। মোবাইলটা অন করে প্রথমে কল করলো অন্তরকে। অন্তরের ফোনটা ওয়েটিং। মোবাইল বিছানার উপরে রেখে ফ্রেশ হয়ে আসলো। অন্তরকে একটা টেক্সট করে ফোনটা আবারও সুইচ অফ করে রাখলো। অ্যাভোকাডো টোস্ট আর ব্ল্যাক কফি দিয়ে সকালের নাস্তা শেষ করে বের হলো বাসা থেকে। অন্তর জাহিনের টেক্সটটা দেখে টুসিকে কল করলো। বলল, আজকেই তোমার সমস্যার সমাধান করে ফেলবো। জাহিন দেশে ফিরে এসেছে। টুসিও খুবই আনন্দিত। এতদিন ধরে মনের মধ্যে গিল্টি ফিলটা তাকে নয়নার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছিল। এটার সমাধান হলে সে নয়নার কাছে ক্ষমা চাইবে। জাহিন বসে আছে আরামবাগের একটা গোডাউনে। কালো শার্ট, কালো জিন্স, কালো সানগ্লাস, কালো ঘড়ি, দুই ঠোঁটে চেপে রাখা সিগারেট। তাকে এখন মাফিয়া কিং এর মতো লাগছে। এটা হলো জাহিন আর অন্তরের গোপন মিটিং রুম। কেউ ধারণাও করতে পারবে না এই মাটির নিচে এমন কোনো রুম থাকতে পারে। অন্তর যখন আরামবাগ পৌঁছালো তখন বেলা 3টে বাজে। অন্তরের ফোনে পরপর কয়েকটা মেসেজ আসলো, সঙ্গে অনেকগুলো অডিও ক্লিপ। অন্তরের হাত পা কাঁপছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে এগিয়ে গেল বাড়িটার দিকে। গলির শেষ মাথায় একতলা একটা বাড়ি। বাড়ির এক সাইডে সুতার গোডাউন, তার নিচে ঠিক
তাদের গোপন মিটিং রুম। অন্তর ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তারপর গোপন দরজার সাহায্যে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। জাহিন তখন পায়ের উপরে পা তুলে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। অন্তর নিজের পকেট থেকে পিস্তলটা বের করে জাহিনের মাথা বরাবর তাক করে বলল, আমি তোকে নিজের ভাই ভেবেছি। তুই না রাখলি বন্ধুত্বের সম্পর্ক, না রাখলি ভাইয়ের। আমার বোনের খুনিদের সাহায্য করেছিস। আমি তোকে বাঁচিয়ে রাখবো না। তোকে মারতে আমার কষ্ট হবে, তবে আমি চাই না তোর মতো কর্মকর্তার জন্য দোষীরা এইভাবে ঘুরে বেড়াক। আইন তো মানুষকে রক্ষা করার জন্য। তুই বলেছিলি এই গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিস মানুষকে ন্যায় বিচার দিতে, অথচ সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গেলি। তোর তো টাকার অভাব ছিল না রে জাহিন, তবুও কেন করলি তুই এইসব? জাহিন নিজের বন্দুক সোজা অন্তরের পেট বরাবর তাক করল, বলল, আমি যা করেছি তাতেই ভালো। তুই কি ভেবেছিস আমি না বুঝে এসব করেছি? মান্নাত মেয়েটা তোর উপরে ভরসা করে আছে। তার বিশ্বাস তুই তার বাবা মায়ের হত্যাকারীকে শাস্তি দিবি। অন্তর অন্যের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবে কেন? এটা রাজনীতির দাবা। এখানে চাল ঘুরতে থাকে। ঠান্ডা মাথায় আমার কথা শোন। অন্তর তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার বোনটাকে ওরা মেরে ফেললো, আর তুই তাদের বাঁচিয়ে দিলি। আজ এখন থেকে যে কোনো একজন জীবিত বের হবে, আর তুই না হয় আমি। জাহিন চৌধুরীকে কেউ হারাতে পারে না। তুই আমার বন্ধু, তোকে মারার কোনো ইচ্ছে আমার নেই। আমার কথা শোন, নিজের জীবন নিয়ে বেঁচে থাক। মেহনুর সব লাগেজ গুছিয়ে নিয়েছে, আগামীকাল তার ফ্লাইট। এখানে আর থাকার মানেই হয় না। মিতা বেগম অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু মেহনুর এখানে থাকতে রাজি নয়। মেহনুর সোফায় বসে সংবাদ দেখছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজে দরজার দিকে ফিরে তাকালো। একজন সার্ভেন্ট দরজা খুলে দিল। মেহনুর দেখল জিয়ান আর নয়না দরজার সামনে দাঁড়িয়ে আছে। নয়নার পরনে মেরুন রঙের একটা পাকিস্তানি থ্রি পিস। নয়নার হাত জিয়ানের হাতে আবদ্ধ। কি যত্নে আগলে রেখেছে জিয়ান নয়নার হাত। মেহনুরের চোখের কোণে অশ্রু জমা হলো। পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের কপালে ভালোবাসা পাওয়ার ভাগ্য থাকে না। মেহনুরের নিজেকে সেই দুর্ভাগা মনে হচ্ছে। দ্রুত চোখের কোণে জমা জল মুছে নিল সকলের আড়ালে। জিয়ান ল্যাপটপে কাজ করছে। নয়না জিয়ানের কোলে বসে আছে। আপনি কিসের লেটার লিখছেন? তোমাকে নিয়ে যাওয়ার আবেদনপত্র। কিন্তু আমার তো সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা, ওটা দিয়েই যাবে। আচ্ছা, পড়াশোনা না করার কোনো অপশন নেই? বিয়ের পর পড়াশোনা করছি, ব্যাপারটা কেমন যেন বেমানান, তাই না? যতই বাহানা দাও, কোনো কাজ হবে না। অনার্স শেষ করতে হবে অন্তত। আমি তো জব করব না, তাহলে এত পড়ে কি হবে? শিক্ষিত গৃহিণী হবে তুমি। নয়না সামনের দিকে ঘুরে জিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, আপনার ঠোঁট এত গোলাপি কেন? জিয়ান নয়নার নাক টেনে বলল, খুব দুষ্ট হয়ে গেছো বউ। আহা, বলো না। জিয়ান নয়নার নিচের ঠোঁটে আঙ্গুল রেখে বলে, এত সুন্দর কমলার রসের মতো ঠোঁটে চুমু খাবো তাই। আচ্ছা, আমার ঠোঁট বেশি গোলাপি নাকি আপনার? আমার ঠোঁট তো রুক্ষ, তোমার উষ্ণ রঙিন রক্তিম ঠোঁটের কাছে এটা কিছুই না বেব। নয়না টুক করে জিয়ানের ঠোঁটে চুমু খেয়ে বলে, মানুষ যে বলে চুমু খেলাম, চুমুতে খাওয়ার মতো কি আছে? জিয়ান মুচকি হেসে বলে, কি আছে জানো না? হুম, জানি না। অনুভূতির ব্যাপারটা আলাদা, কিন্তু খাওয়ার মতো কি আছে? জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, খাওয়ার মতো আছে নিঃশ্বাস আর লালা। নয়না নাক সিটকে বলল, ইয়াকসি, এসব কি কথা? সরুন, আজ থেকে কিস টিস খাওয়া বন্ধ। নিঃশ্বাস না হয় মানলাম, তাই বলে। জিয়া নয়নার কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলে, তাই বলে এটা কোনো ব্যাপার না ম্যাডাম। সি, আমি ওসব খেতে পারবো না। জিয়া নয়নার কামিজ ভেদ করে উন্মুক্ত কোমর স্পর্শ করে বলল, এখনো কি খাওয়ার বাকি আছে ডার্লিং? নয়না কিঞ্চিত কেঁপে ওঠে। আসলেই তো, এই বিষয়ে তো কখনো ভেবে দেখিনি। সি, আমি ওইসব খেতে পারবো না।
জিয়া নয়নার কামিজ ভেদ করে উন্মুক্ত কোমর স্পর্শ করে বলে, এখনো কি খাওয়া বাকি আছে ডার্লিং? নয়না কিঞ্চিত কেঁপে ওঠে। আসলেই তো, এই বিষয়ে তো কখনো ভেবে দেখিনি। চোখ ছোট করে বলে, আর এইসব হবে না। জিয়ান আরো গভীরভাবে নয়নার কোমর স্পর্শ করে। যখন হয় তখন কি হুঁশ থাকে বাটার মাশরুম? অবচেতন মন তখন ডুবে যায় অন্য কোনো জগতে। নয়না জিয়ানের হাতের উপরে হাত রেখে বলে, এই ভর দুপুরে কোনো দুষ্টুমি চলবে না। আপনি বলেছেন আমরা সিলেটে যাব, কবে নিয়ে যাবেন? খুবই তাড়াতাড়ি, আমাদের হানিমুন এখনো বাকি। নয়না জিয়ানের কোল থেকে নেমে কোমরে হাত দিয়ে বলে, কেন ভুলে গেছেন কক্সবাজারের কথা? জিয়ান নয়নার হাতটা ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, তখন কি করতে দিয়েছ? এক একটা চুমুও খেতে দাওনি। আহা, শখ তো। আমার সঙ্গে কি কি করেছিলেন ভুলে গেছেন? তুমি আমার ঠোঁটের কি অবস্থা করেছিলে ভুলে গেছো? একদম ভুল, ভালো করেছি। এই শোনেন, শোনাও বাটার মাশরুম, আমি আম্মুর কাছে যাই, আপনি একটু ঘুমিয়ে নিন। এখন আম্মুর কাছে কি? আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করলাম, এখন নিশ্চয়ই আম্মু রেস্ট করছে। জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এরপর নয়নাকে কোল বালিশের মতো করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, একদম নড়বে না। আমি ঘুমাবো, নড়লে কিন্তু এই বিকালে আবার শাওয়ারের ব্যবস্থা করব। বাটার মাশরুম, আপনি খুব ডেঞ্জারাস। বইয়ের সঙ্গে আমি রোমান্টিক, বেহায়া, অসভ্য, নির্লজ্জ থাকতে চাই। ডেঞ্জারাস না জান। অন্তর কখনো কল্পনাও করেনি জাহিন তাকে গুলি করতে পারে। যদিও গুলিটা চামড়ার ওপর দিয়ে গেছে, তবুও এইটুকুও অন্তরের জন্য অকল্পনীয় ছিল। অন্তর জাহিনের দিকে তাকিয়ে আছে। পেটের কাছটায় চামড়া উঠে গেছে, টকটকে লাল রক্ত ছড়িয়ে নীল শার্টটা ভিজে গেছে। জাহিন এবার পিস্তল তাক করলো ঠিক অন্তরের খুলি বরাবর। শান্ত কিন্তু প্রলয়নকারী কণ্ঠে বলল, দেখ, আমি তোর মতো বোকা নই। যা করেছি তাতেই আমাদের ভালো। আর এই জগতে সৎ লোকের কোনো মূল্য নেই। তুই আমি কেউ পারবো না এই লোকগুলোকে শাস্তি দিতে। আমরা একদিক থেকে প্রমাণ জোগাড় করব, কয়েকদিন পর আমাদের চাকরি থাকবে না। আমরা সিক্রেট গোয়েন্দা অফিসার, কাউকে বলতেও পারবো না। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছি আমি। তুই আমার কথা মতো কাজ করলে লাভের ভাগ তোকেও দিব। তুই আমার বন্ধু না, ভাই। অন্তর ঘুরে জাহিনের পেটে লাথি মারলো। জাহিনও পাল্টা লাথি মারলো। এভাবেই মারপিট চলল কিছুক্ষণ। হঠাৎ জাহিনের আক্রমণে অন্তর ছিটকে পড়ে দেওয়ালের সাথে মাথায় আঘাত পায়। মুহূর্তেই অন্তর মেঝেতে লুটিয়ে পড়ে। মাথা ফেটে গলগল করে রক্ত গড়িয়ে পড়ছে। নিভু নিভু চোখে অন্তর তাকায় জাহিনের দিকে। তার দুনিয়া চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে। সে অন্ধকার ভেদ করে তার সামনে ভেসে ওঠে ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি। একটা চকলেট যারা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেত, সেই বন্ধুর দেওয়া আঘাতে সে তলিয়ে যাচ্ছে অন্ধকারে। জাহিন দ্রুত অন্তরের মাথাটা কোলে তুলে নিল। অন্তরকে ডাকতে লাগলো, এই অন্তর, ওঠ, চোখ খোল ভাই আমার। আমি যা করেছি সব অন্যায় করেছি, কিন্তু তাতেই তোর আমার ভালো। এই ওঠ না, ওঠ। রক্তে ভিজে যাচ্ছে মেঝে। কোলে তুলে নিয়ে বাইরে বের হয়ে এলো জাহিন। গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে নিয়ে নিজে ড্রাইভ করে নিয়ে এলো হাসপাতালে। জাহিন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার বলেছে রোগীকে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জাহিন দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরে বসে আছে। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। অন্তরের ফোনটা বেজেই চলেছে, বাজতে বাজতেই কেটে গেছে। একটু পর আবারও বেজে উঠছে। বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দিল জাহিন। শাইনা এসেছে বাবার বাড়িতে। অবশেষে তাদের বিয়েটা মেনে নিয়েছে শাইনার পরিবার। বাড়িতে এসে অভিমান করে অনিকেতের কল, টেক্সট কোনো কিছুর রিপ্লাই করছে না। অভিমানের কারণ, আসার সময় অনেকবার অনিকেতকে বলেছিল শাইনার সঙ্গে এই বাড়িতে আসতে। বাড়িতে না আসলেও অন্তত শাইনাকে গেট পর্যন্ত পৌঁছে দিতে। কিন্তু ডাক্তার অনিকেত
শায়নার কোনো কথাই রাখেনি, তাই রাগ করে কল টেক্সট কোনো কিছুরই রিপ্লাই করে না শায়না। অনিকেত হাসপাতালে পৌঁছে শায়নাকে কল করলো। রিং হয়ে কেটে যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। এরপর টেক্সট করলো, টেক্সটের রিপ্লাই আসছে না। অনিকেত পুরো দিনে যখনই সময় পেয়েছে শায়নাকে কল করেছে, টেক্সট করেছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। অবশেষে উপায় না পেয়ে জিয়ানের কাছ থেকে নাম্বারটা নিয়ে শায়নার আম্মুকে কল করলো। তার সাথে কুশল বিনিময় করে বলল, আন্টি, শায়নাকে একটু দেওয়া যাবে? শায়না তখন বলল, তুমি আমার মুভি মুভিটা দেখছি, এখন ডিস্টার্ব করতে হলো? তুমি আমার মুভিটা দেখছো, তুমি আমার মুভিটা দেখছি, আর এখনই তোমাকে ডিস্টার্ব করতে হলো? আর কোনো সময় পেলে না? কি এমন ইম্পর্টেন্ট কাজ করছো তুমি? মুভি দেখছি। মুভির নাম কি? বলো না তুমি আমার। বলার কি আছে? আমি তো তোমারই জান। শায়না কল কেটে দিল। নিজের ফোনটা থেকে নয়নাকে কল করলো। কুশল বিনিময় শেষ করে বলল, আজকে বিকাল থেকে একজনের কল টেক্সট কোনো কিছুরই রেসপন্স পাইনি। এরপর আম্মুর ফোনে কল করেছি। কি করো তুমি? ফোন কেন রিসিভ করছো না? টেক্সটের রিপ্লাইও করছো না। মুভি দেখি। মুভির নাম কি? বলো না তুমি আমার। বলার কি আছে? আমি তো তোমারই জান। নয়না হেসে বলে, তোমার বর তো ভালোই রোমান্টিক নন্দিনী। রোমান্টিক না ছাই। ভাবি, তুমি নাম্বার কেন দিয়েছো? কার নাম্বার দিয়েছি? আম্মুর নাম্বার? আমি দেইনি, তোমার ভাই দিয়েছে মানে হয়। থাক, আর অভিমান করে আমার দেবরটাকে কষ্ট দিও না। এই বাড়িতে না আসা পর্যন্ত এই অভিমান ভাঙবে না। তাকে বলে দিও তুমি আমি কঠিন অভিমান করেছি। অনিকেত চেম্বার থেকে বের হয়েছে রাত 9টায়। রিক্সা নিয়ে কতক্ষণ রাতের ঢাকা শহর ঘুরলো। তখন বাজে রাত 11:30। কল করলো শায়নাকে। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। অনেক ভেবেও কোনো কুল কিনারা পেল না। জিয়ানের নাম্বার বের করে জিয়ানকে কল করলো। কি রে, বউ পেয়ে ভুলেই গেছিস আমাদের? হঠাৎ মনে পড়লো? কি ব্যাপার? শ্বশুরবাড়িতে প্রথম গেলে কি কি নিতে হয় রে? জিয়ান উচ্চারণ করে বলল, ওয়েট, একটু উঠে দূরে সরে বলি। অনিকেত বুঝে গেছে জিয়ান কি বলতে চাইছে। জিয়ান কিছু বলার আগেই অনিকেত বলল, চুপ কর, এইসব তোর বলতে হবে না। বিড়াল মারা এখনো বাকি নেই। তোর মতো নাকি বাসর রাতে বিড়াল মারার ডান? তোর লজ্জাও করে না এসব বলতে? বিয়ে করবি না বলে কি কি নাটক করেছিস সব জানা আছে। কবুল বলে ঝাঁপিয়ে পড়েছিস। ছি, রাগ ধরছি। বিয়ে করতেই চাইনি, কিন্তু কবুল বলার পরে বাস করবো না তা তো বলিনি। বন্ধু আমার সোফার রোস্তম ভাই, তোর চিমটি কাটা শেষ হলে বল না, কি কি নিয়ে যাব? মিষ্টি, দই, তারপর সব ফল 2-3 কেজি করে নিয়ে যাবি। জীবনে প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছিস, মনের মধ্যে কেমন কেমন যেন করছে না? সরসালা, বিয়ে করে ফেলেছিস আর এখন নাটক। যা, জামাই আদর খেয়ে আয়। বাঙালিরা জামাই আদর করতে কার্পণ্য করে না। একটা অ্যাসিডিটির মেডিসিন নিয়ে নিস। কেন? তোর ফুপির হাতের রান্না অনেক ভালো না, তাই না? রান্না ভালো, কিন্তু ভাই, প্রথমবার শ্বশুরবাড়িতে গেলে যে লেভেলের খাবারের চাপ পড়ে, তাই বললাম। শোন না, বউ তো রেগে আছে, ওর জন্য কি নেওয়া যায়? চকলেট, ফুল বা যা ওর পছন্দ সেই সব কিছু। তোকে ধন্যবাদ দিতে পারবো না। যা, বউয়ের কোলে যা। আমিও যাই। অনেকে 10 কেজি মিষ্টি, 5 কেজি দই, 3 কেজি আপেল, 3 কেজি মাল্টা, 3 কেজি আঙুর, 3 কেজি নাশপাতি, 3 কেজি কমলা, 3 কেজি আনার, 3 কেজি কিউই, 3 কেজি ড্রাগন ফল, 3 কেজি স্ট্রবেরি, 3 কেজি পেয়ারা, 3 কেজি রামবুটান, আর অনেকগুলো ক্যাডবেরি চকলেট, সাথে বিশাল বড় একটা ফুলের বুকেট কিনে নিল। রাস্তায় দাঁড়িয়ে ভাবছে এইসব নিয়ে যাবে কি করে। উপায়ান্তর না পেয়ে একটা ভ্যান ভাড়া করে তাতে সব কিছু উঠিয়ে দিয়ে নিজেও পা ঝুলিয়ে সামনে বসলো। চোখের চশমাটা ঠিক করে মোবাইলের স্ক্রিনে নিজের চেহারাটা একবার দেখে নিল। মামা, আপনি এত কিছু নিয়ে কোথায় যাচ্ছেন? শ্বশুর বাড়িতে যাচ্ছি। জিয়ান বের হয়েছে সন্ধ্যায়, এখনো বাসায় ফেরেনি।
নয়না খাবার খেয়ে রুমে এসে সেই কখন থেকে অপেক্ষা করছে। বারান্দায় বসে আছে একা একা, টেক্সট পাঠিয়েছে, তাও রিপ্লাই করেনি। নয়না আকাশের দিকে তাকিয়ে বলে, মন ভেসে যায় মেঘের ভেলায়, রাত কেটে যায় অবহেলায়। তারপর নিজের মনে মনে বলে, কি সব বকবক ছন্দ বানাই আমি। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও হাতে মোবাইলটা নিল। তারপর ভেবে চিন্তে টাইপ করলো, হতাম যদি সাদা মেঘের ভেলা, তোমার ছায়া হয়ে কাটিয়ে দিতাম আমার সারা বেলা। তখন যদি না আসো, আমি কিন্তু ভীষণ রাগ করব। আমি পাহাড়ের সমান রাগ, বারান্দার দোলনায় শুয়ে শুয়ে আকাশের তারা গুনছে নয়না। যেন এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর তার কাছে কিছুই নেই। সায়না রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেছিল অনিকেতের জন্য। অবশেষে আশা ছেড়ে দিয়ে রাতে না খেয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। সুমি বেগম এসে বলল, তুই রাতে খাবার না খেয়ে কেন শুয়ে পড়েছিস? খিদে নেই আম্মু? আমাদের প্রতি এখনো রেগে আছিস? অথচ রাগটা আমাদের করার কথা ছিল। আচ্ছা আম্মু, তোমরা যদি আমাকে জন্ম দেওয়ার পর রাস্তায় ফেলে আসতে, তাহলে তো আমিও অনাথ হতাম। তারপর বড় হলে দোষটা কার হতো? দেখো, মানুষ বোঝে না এমন না, কিন্তু সমাজ এইসব মেনে নেয় না। এই সমাজ দিয়ে কি হবে? সমাজ কি আমাকে ভাত খাওয়াবে, নাকি সুখ দুঃখের ভাগ করে নেবে? তুমি জানো, তোমরা কখনো এমন ভালো একটা মানুষ আমার জন্য খুঁজে আনতে পারতে না। উনি এত ভালো, আমি ওনার যত প্রশংসা করব ততই কম মনে হবে। আমরা তো মেনে নিয়েছি তুই সুখে থাকলেই আমরা সুখী। আম্মু, তুমি কোনোদিনও ওনার কষ্টটা অনুভব করতে পারবে না। একটা মানুষ যে কোনোদিন বাবা মায়ের আদর যত্ন শাসন কিছুই পায়নি, শুধু পায়নি তা কিন্তু না, সে জানেও না তার বাবা মায়ের ভালোবাসা কেমন হয়। তোমাদের কি উচিত না সেই মানুষটাকে একটু সম্মান আর একটু ভালোবাসা দেওয়া? আমি কি মানা করেছি নাকি? তুই আসতে বল। মা মেয়ে কথা বলতে বলতে রাতের 1টা বেজে গেল। ঠিক তখন দারোয়ান ফোন করলো বাসার ল্যান্ডলাইনে। সুমি বেগম কলটা রিসিভ করে বলেন, জি, ডাক্তার অনিকেত মাহমুদ, আমার মেয়ের জামাই, ভেতরে আসতে দিন। কল কেটে শাইনার রুমে এসে বলল, তোর ডাক্তার সাহেব এসেছে। আচ্ছা, তোরা কি অনেক গরিব? না মানে, ভ্যানে আসতে হলো? সিএনজি বা রিক্সাও এফোর্ড করতে পারিস না? ডাক্তারদের ইনকাম তো খারাপ না। কি বলছো এসব আম্মু? ওনার নিজের গাড়ি নিজের ফ্ল্যাট সবই আছে তো। কিন্তু দারোয়ান যে বললো ভ্যান গাড়িতে করে এসেছে। শাইনা ওড়না গায়ে জড়িয়ে ঘর থেকে বের হয়ে লিফটে উঠল। মনে মনে বলল, এই গাধা আবার কি অকাজ করেছে কে জানে। সিরিয়াসলি, ভ্যান গাড়িতে চড়ে এসেছে? শাইনা নিচে এসে দেখে দারোয়ান আর ভ্যান ড্রাইভার একের পর এক প্যাকেট এনে লিফটে রাখছে। শাইনা অনিকেতের দিকে তাকিয়ে বলল, এসব কি? মাঝরাতে এসব হচ্ছেটা কি মিস্টার ক্যাবলাকান্ত? অনিকেত ফুলের বুকেটটা শাইনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমাকে ছাড়া বাসায় শূন্য শূন্য লাগছিল, তাই চলে এলাম। শাইনা আর কিছুই বলল না, বাসায় চলে এলো। সাথে অনিকেতের আনা ফল মিষ্টি। ফ্লোরের খালি অংশ পুরোটাই ভরে গেল। সুমি বেগম হেসে বলল, তা বাবা, তো ওখানে আর কিছু ছিল না? সরি আন্টি, রাত তো, তাই বেশি কিছু আনতে পারিনি। ও, কম আনলে বুঝি? ভাগ্যিস রাত ছিল। জাহিন বাসায় এসে শাওয়ার নিয়ে নুডলস রান্না করে খেয়ে বেডের ওপরে শুয়ে চোখটা বন্ধ করে রেখেছে। সে অন্তরকে মারতে চায়নি, কিন্তু এইসব কি হয়ে গেল? জাহিন উঠে বসলো, ডান হাত মুষ্টিবদ্ধ করে বলল, শোনয় না, এসব হয়েছে তোমার জন্য। ওই রাতের সব দৃশ্য আমাকে এতটাই আঘাত করেছে, আমি ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে গেছি। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। অন্তর যদি মারা যায় তোমাকে মরতে হবে, অন্তর বেঁচে থাকলে আমি তোমার জান ভিক্ষা দিব। নয়তো তুমি দেখবে জাহিন চৌধুরী কতটা নিষ্ঠুর হতে পারে। জাহিন শার্টটা পরে আবারও বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। অন্তরের বাবা মা এখনো জানে না অন্তর হাসপাতালে ভর্তি। জাহিন কয়েকবার চেষ্টা করেও বলার সাহস করতে পারেনি। কিভাবে বলবে? কয়েকদিন আগে মেয়েকে হারিয়েছে আর এখন ছেলে মৃত্যুর প্রহর গুনছে।
নীলাঞ্জনা বসে আছে জিয়ানের সাথে। জিয়ান নিচের দিকে তাকিয়ে বলল, এত রাতে আমাকে এখানে ডাকার মানেটা কি? আমাকে একটা হেল্প করো প্লিজ, আমার তোমাকে অনেক প্রয়োজন। কি হেল্প লাগবে আপু? আপনি আমার ওয়াইফের বড় বোন। আমি চেষ্টা করব আপনার হেল্প করার, তবে এই শরীরে এত রাতে আপনার ঘর থেকে বের হওয়া ঠিক হয়নি। নীলাঞ্জনা হুট করে জিয়ানের হাতটা চেপে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জিয়ান হাতটা ছাড়িয়ে নিয়ে টেবিলের ওপরে থাকা পানির বোতলটা দিয়ে নিজের হাতে পানি ধুয়ে ঢাললো। এরপর টিস্যু দিয়ে হাতটা মুছে নিয়ে বলল, আপনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। ক্ষমা কি? আমি তো আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার জন্য আমি সুনয়নার মতো একজন জীবন সঙ্গীকে পেয়েছি। ধন্যবাদ আপু। জিয়ান, একবার আমার দিকে দেখো। আমি সেই নীলাঞ্জনা। বাদ দাও সেই সব। লাবিব আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমাকে ওর থেকে রক্ষা করো। আমি আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই। আপনার বাবা বা চাচাকে বলুন, আমি কিভাবে হেল্প করব? তুমি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমার জন্য না হোক, আমার অনাগত সন্তানের জন্য এই হেল্পটা করো। আমি বড্ড অসহায়। নয়না ফোনে টেক্সট আসলো, জানু আজ রাত কি সিন বানা দো? নয়না রাগী ইমোজি দিয়ে বলে, অর্ধেক রাত বাইরে যারা কাটায় তাদের আবার বউ লাগে? বউ তো সব সময় লাগে জানো। ওয়েট, আমি তোমাকে ভিডিও কল করি। একদম না। বাটার মাশরুম প্লিজ রিসিভ করো, খুব জরুরি জানো। নয়না ফোনটা রিসিভ করলো। জিয়ান হেসে বলল, ডার্লিং এত রাতে বারান্দায় কি করো? এইসব বলার জন্য কল করেছেন? একদম না জান। এই দেখো তোমার বোন। নীলাঞ্জনার দিকে ক্যামেরা ঘুরিয়ে বলল, এত রাতে তোমার ওর সাথে ওর কি? নাহিদের বাসা থেকে 11টায় বের হয়েছি। এরপর তোমার বোন কান্নাকাটি করে এখানে ডেকে আনলো। আহারে, আমার জনদরদি, এত রাতে ডাকলেই যেতে হবে? তোমার বোনের নাকি মরা ছাড়া আর কোনো পথ নেই। তো কি করব? আধা ঘন্টার মধ্যে বাসায় উপস্থিত না হলে জনসেবা বের করব। জিয়ান দ্রুত ফোনটা পকেটে রেখে বলে, আপু সরি, এই রাতে নো চান্স। বউ রেগে গেছে। আগে জীবনের চেয়ে প্রিয় বউ, তারপর সব। আপনি আমার ড্রাইভারের সাথে বাসায় চলে যান, টাটা। জিয়ান বাইক নিয়ে চলে গেল। নীলাঞ্জনা সেভাবেই বসে আছে। এই পৃথিবীতে তার চেয়ে নিঃস্ব মানুষ আর নেই। এই মানুষের ভিড়ে কেউ তার দুঃখ স্পর্শ করা তো দূর, কিঞ্চিত অনুভব করার মতো কেউ নেই। জিয়ানের সাথে তার বিয়ে হলে একটা সুন্দর জীবন পেত, অথচ নিজেই নিজের জীবনটাকে নষ্ট করেছে। শাইনা অনিকেতের দিকে তাকিয়ে বলে, মাথায় কি কমন সেন্সের অভাব? শ্বশুর বাড়িতে কেউ ভ্যান গাড়ি নিয়ে আসে? যে পুরুষের বউ রেগে থাকে তার কোনো সেন্স থাকে না। কমন সেন্স তো অনেক দূরের কথা। অনিকেত আশেপাশে তাকিয়ে হঠাৎ শাইনার গালে টুক করে সরে আসলো চুমু দিয়ে। এটা কি হলো? কোথায় কি হলো? তোমার ঠোঁট দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। এত সুন্দর বউ সামনে থাকলে ঠোঁট তো বেপরোয়া হবেই। শাইনা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, আমি সুন্দর? অনিকেত এদিক সেদিক তাকিয়ে বলে, শুধু সুন্দর না, ভয়ঙ্কর রকমের সুন্দর। শাইনা অনিকেতের শার্টের কলারটা ধরে নিজের দিকে টেনে বলে, আমি ভয়ঙ্কর? এভাবে কাছে টানছো কেন? আমি কিন্তু সেই ভদ্র নেই। তুমি অভদ্র। অনিকেত শাইনার কোমরে হাত দিয়ে বলে, তোমাকে দেখলেই হয়ে যায়। শাইনা অনিকেতের ঠোঁটে নিজের ঠোঁট রেখে বলে, এখন থেকে শুধু অভদ্রই না, আমার কাছে বেপরোয়া হতে হবে। অনিকেত শাইনার ঠোঁটে ডুব দিল। শাইনা অনিকেতকে সরিয়ে দিয়ে বলে, বহুত হয়েছে, এবার ডিনার করতে চলুন। তোমাকে দিয়ে ডিনার শুরু করার অপশন নেই। আমাকে দিয়েই তো শুরু করলেন। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসুন, আম্মু অপেক্ষা করছে। জিয়ান বাসায় ঢুকে নিজের রুম থেকে সোজা বারান্দায় চলে গেল। ধীর পায়ে নয়নার পাশে বসে নয়নাকে জড়িয়ে ধরে বলে, সরি জান, এই কথা দিচ্ছি আর কোনোদিনও দেরি করব না। নয়না জিয়ানের বুক কামড়ে দিয়ে বলে, আপনার সাহস কি করে হয় এত রাতে এক্সের সাথে দেখা করতে যাওয়ার? কি বলছো এসব জান? আমি তো আমার সুইট বউয়ের বড় বোনকে হেল্প করতে গিয়েছিলাম। নয়না জিয়ানের পায়ের ওপরে বসে জিয়ানের গলা চেপে ধরে বলে,
আর কখনো এমন দুঃসাহস করলে একদম মেরে ফেলবো। আর কখনো হবে না। এই যে নাম্বার ব্লক লিস্টে পাঠিয়ে দিলাম। তবে তোমার উচিত ওর সাথে কথা বলা। এই অবস্থায় বোন হিসাবে তুমি সাহায্য করতে পারো। নয়না জিয়ানের বুকে মাথা রেখে বলে, সিলেট থেকে ফিরে এসেই করব। নয়না জিয়ানের কপালে চুমু দিয়ে বলে, সেখানে গেলে কিন্তু ডাবল আদর করব। কোনো বাহানা চলবে না বেব। নয়না চিমটি কেটে বলে, সব সময় উল্টাপাল্টা চিন্তা, সব সময় ভালোবাসার চিন্তা। বলেই নয়নাকে কোলে তুলে নিল। এই দেখো আজকের আকাশটা কত সুন্দর। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার চেয়ে কম। পৃথিবীর কোনো সৌন্দর্য আমাকে বিমোহিত করতে পারে না। তোমার কাছে সব ফিকে মনে হয়। একটু বেশি হচ্ছে না? মোটেও না, অনেক কম হচ্ছে কচু। জিয়ান নয়নার ঠোঁটে আলতো করে কামড় দিয়ে বলে, কচুই। নয়না জিয়ানের বাহুতে শুয়ে জিয়ানের উন্মুক্ত বক্ষে কিছু আঁকিবুকি করছে। জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার বুকে এমন করে কি দেখো? জানি না, তবে আমার সবচেয়ে পছন্দের জায়গা একটাই। আমাকে মাতাল করে দেয় তোমার বক্ষ। হাই, এভাবে বললে তো তোমাকে একদম টুক করে খেয়ে ফেলবো। নয়না নিম্ন স্বরে বলে, আরো 3 দিন উপোস করতে হবে মিস্টার প্লেন ড্রাইভার। জিয়া নয়নাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, অপেক্ষার ফল একটু বেশি সুমিষ্টি হয়। নয়না জিয়ানের বুকে আলতো করে চুমু দিয়ে বলে, অপেক্ষা করো তবে। জিয়ান নয়নার ঠোঁটে ঠোঁট রেখে বলে, চলো ঘুমিয়ে পড়ি, নয়তো ভুল চোখ হয়ে যাবে। জাহিন হাসপাতাল থেকে বের হয়ে অন্তরের বাসায় আসলো। অন্তরের বাবা মাকে বলল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অন্তরের, খুবই দ্রুত ঠিক হয়ে যাবে। এদিকে ডাক্তার বলে দিয়েছে মাথায় আঘাত লাগার ফলে রোগী কোমায় চলে গেছে। বেঁচে থাকবে নাকি মারা যাবে তা এখনো বলা যাচ্ছে না। জাহিন নয়নার স্কুল ড্রেস পরা একটা ছবির দিকে তাকিয়ে বলে, সবার কাছে আমি ভিলেন হিসাবে ঘৃণিত এক পুরুষ, অথচ আমি শুধু ভালোবেসেছিলাম। পুরুষকে ভিলেন বানানোর কারিগর একজন নারী। আমার জীবনের পাতায় আমি লিখে রাখবো তোমার নাম। আমি ভিলেন, ঘৃণিত মানুষ। সেই ঘৃণার অনলে পুড়ে ছাই হয়ে যাবে তুমি। নাজিম চৌধুরী মিতা বেগমকে বলল, তোমার ছোট ছেলের কোনো খোঁজ আছে? আমি চাই মেহেনুর এখানে থাকুক। মেয়েটা খুব ভালো বিজনেস বোঝে। ওর মতো লাফাঙ্গা ছেলে যদিও এমন মেয়ে ডিজার্ভ করে না। তাকে বলো বাসায় আসতে। তোমার আশকারা পেয়ে অমন ঘর ছাড়া হয়েছে। 3 মাস ধরে কোনো টাকা পয়সা নিচ্ছে না, কি খাচ্ছে কোথায় আছে তাও জানি না। এমন কেন হলো ছেলেটা? মিতা, তুমি পারবে ওকে ঘরে ফেরাতে? মিতা মিতা বেগম নাজিম চৌধুরীর রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখলেন। অথচ জাহিন এ মানতেই রাজি নয় যে তার বাবা তাকে ভালোবাসে। মিতা বেগম বললেন, জানি না, আমার সাথে সপ্তাহখানেক আগে কথা হয়েছে। ও নিজে কল না করলে তো ওর কোনো খোঁজ পাওয়া সম্ভব না। এবার দেখি বুঝিয়ে বলে বা ইমোশনাল ব্ল্যাকমেল করে মেহনুরকে বিয়ে করতে রাজি করাতে পারি কিনা। আমার চিন্তা হয় মিতা, আজকাল পত্র পত্রিকায় যা সব দেখি, এরপরও কিভাবে নিজেকে ঠিক রাখি বলো? কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে ওর জীবনটা না শেষ হয়ে যায়। কেন এমন হলো ছেলেটা? কি ভুল করেছি আমি ওকে শাসন করতে? এত চিন্তা করো না, আমাদের ছেলে এমন কোনো অন্যায় কখনো করতে পারে না। আর বছরখানেক এমনটায় টই টই করবে, এরপর বিয়ে করবে, তারপর নিজেও যখন বাবা হবে ঠিক হয়ে যাবে। হলেই ভালো। জাহিন পায়ের ওপরে পা তুলে বসে আছে বারান্দায় ইজি চেয়ারে, হাতে একটা দিয়াশ লাইট। বারবার আগুন জ্বালাচ্ছে আর নেভাচ্ছে। একটু পর পর বা হাতে মাথা চেপে ধরে বলে, দ্য গেম স্টার্ট নাও। ডিয়ার সুনয়না, এবার তুমি দেখবে ভিলেন চরিত্র কেমন। ভিলেনরা যেমন উন্মাদের মতো ভালোবাসতে পারে, ঠিক তার চেয়ে দ্বিগুণ ভাবে ঘৃণাও করতে পারে। ওয়েট অ্যান্ড অস ডার্লিং। তুমি কি রাগ করেছো? দেখো, আমি চাইলে তোমার কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখতে পারতাম। আমি যখন নাহিদের বাসা থেকে বের হচ্ছি, তখন লাগাতার কল আসতে থাকে। এটা হয়তো ওর নতুন নাম্বার।
রিসিভ করতে গিয়ে ওর কণ্ঠ শুনে কেটে দিতে চেয়েছিলাম, কিন্তু একটা মেয়ে এই অবস্থায় এত রাতে বাইরে এসে গিয়েছে। নয়না জিয়ানের দিকে তাকালো। জিয়ান নয়নার হাত দুটো মুঠোয় বন্দি করে বলল, অনেক মানুষ জীবনে আসে, আবার চলেও যায়। নীলাঞ্জনা আমার সঙ্গে ভুল করেছি, মানছি। আমি নীলাঞ্জনাকে ঘৃণা করতে পারি, কিন্তু এটাও সত্য, একটা সময় আমি তাকে ভালোবাসতাম। তোমার বয়স কম, তাই আমি সব সময় চেষ্টা করি তোমার মনে যেন সন্দেহ না জন্মায়। মাঝে মাঝে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন হাজার মানুষের ভিড়েও সে নিঃস্ব হয়ে যায়। তখন খড়কুটো পেলেও সে তা আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমি মানুষ হিসেবে পারিনি একজন প্রেগনেন্ট মেয়েকে এত রাতে একা ছেড়ে দিতে। তাই দেখা করে আমার গাড়িটা দিয়ে নীলাঞ্জনাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। সঙ্গে এটাও বলে দিয়েছি যে আমি ওর সেই খড়কুটো নই, আমি অন্য কারো। নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলল, তোমাকে এত কথা বলতে হবে না, আমি জানি তুমি কেমন, তোমার উপরে আমার ভরসা আছে।